বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি এবং নিয়ে চলে এসেছি লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা অলৌকিক গল্প ঝাঁঝার নরপিশাচ। এটি দ্বিতীয় পর্ব। গোবিন্দবাবু বললেন, ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধ হয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্যে দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 কুলিকে ডাকো। গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমি বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এই কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে। এখানে ওর ঠিকমতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আমার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধর সুস্থ হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হুড়হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে আচমবিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার উপরে উঠে বসে মনে হলো জানলার সার্সির উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে এবং ঝড় হই হই করছে। এমন দুর্যোগে সার্সির উপরে করাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতর ঢুকতে যায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে তখন সার্সির উপরে আবার শব্দ হলো, ঠক 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 ঠক। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লাম। আর তো কোনোই সন্দেহ নেই, কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে? কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতাম। টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললাম। সেই তীব্র আলোকে দেখলাম বন্ধ শ্বাসের উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চোখ। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভেতর থেকে সাপ করে সরে গেল।
এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লাম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শাঁসের কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন। আমি জিজ্ঞেস করলাম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপরে উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি, এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললাম, বলেন কি, কি করে সারল? অমূল্যবাবু বললেন, গদাধরের তো কোনো অসুখই হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলাম না। কৌতুকভাবে বললাম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটলভাবেই বললেন, তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে। কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিতেও দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললাম, রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্যে। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধ হয়। মাঝ রাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সে জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভব নয়, এ কথা তুমি বুঝতেই পারছ। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়েছিলাম। ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। বলো তো সে কে? কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে আমার অজ্ঞতার কথা জানালাম। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালাম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজোরে। আমাকে ধাক্কা দেওয়ার জন্যে মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চিপটে গেল। তারপরেও জানলার উপরে আরও কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেলাম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপও করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প মনে হচ্ছে?
আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর একটা খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন।